সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। চলছে পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ 7 দিনের আয়োজন, যা নেক্সাস টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বর্ণাঢ্য এই আয়োজনে নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হই হই রই রই করে প্রিয়জনদের সাথে ঘুরে বেড়ানো, মজার মজার খাবার খাওয়া। আর এই যে খাবারের কথা বলছি, সেটা বাঙালি মুসলিমদের রান্নার যে ঐতিহ্য, সেটা কিন্তু বলাই বাহুল্য কতটা সমৃদ্ধ। আর সেই রসনা বিলাস নিয়ে আমাদের সবার মধ্যে একটা আলাদা রকমের আগ্রহ আছে। বিশেষ করে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যারা বন্ধু, নারী বন্ধু, তারা তো নানা রকমের মজার রান্না করেছেন ঈদে, এবং আরও নতুন কি মজার রান্না করা যায় সেটা নিয়ে নিশ্চয়ই ভাবছেন। আপনাদের এইসব সব ভাবনাকে মাথায় রেখেই আমরা আমাদের আজকের আয়োজনের বিষয় রেখেছি রসনা বাসনায় ঈদ। জানি আপনারা প্রত্যেকেই মজার রান্না করেন এবং মজার রান্না করার আরও বিভিন্ন রকম পরিকল্পনা করেন। তাই সেই বিষয় মাথায় রেখে আমাদের আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন এমন মানুষকে, যারা তাদের স্ব কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন এবং নারীদের প্রতিনিধিত্ব করছেন। আছেন আমাদের সাথে আমাদের ভীষণ প্রিয় মানুষ, সবার খুবই শ্রদ্ধেয়, ভালোবাসার সুঅভিনেত্রী, আমাদের প্রিয় আলপনা দুলারি। অনেক শুভেচ্ছা আপা। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মুবারক। এবং খুব ভালো লাগছে। আর আজকে আপনার শাড়িটার মধ্যে সেখানে বাঙালির ঐতিহ্য ফুটে উঠেছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। দর্শক, আছেন আরও একজন নেক্সাস লেডিস ক্লাবের প্রিয় বন্ধু, যাকে আপনারা সবসময় নেক্সাস লেডিস ক্লাবে দেখতেন, তবে এখন তার ব্যস্ততার কারণে তিনি একটু কম সময় দিচ্ছেন। তার সাথে আমাদের অভিমান, কিন্তু তারপরেও কি ঈদের এই বিশেষ দিনে আমাদের সাথে আড্ডা দিতে আমরা পেয়ে গেছি আমাদের সবার প্রিয় রাহিমা সুলতানা রিতা। অনেক শুভেচ্ছা রিতা আপা, ঈদ মুবারক। তোমাকেও ঈদ মুবারক। ভীষণ ভালো লাগছে, একদম ঝলমলে। থ্যাংক ইউ। এবং আজকে অনেক দিন পরে আপনাকে পেয়েছি, সো আপনার সাথে ঈদি নিয়ে তো বায়না আছেই, সেটা হবে রান্না বাড়ারও নানা রকমের বায়না আছে। সো আপনাদের দুজনকে নিয়ে আমরা আজ দারুণ একটা আড্ডাই তো মেতে উঠেছে। এর মধ্যে দর্শক আপনারাও যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন রসনা বাসনায় ঈদ। সো প্রথমেই দুলারি আপার কাছে আসি। দুলারি আপা, আপনি যদি ঠিক করে সব কথার উত্তর আমাকে না দেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম। শোনো মেয়ে, একদম কথা কম বলবে। মানে জানো, তুমি আমাকে চেনো, আমি ইচ্ছে করলে তোমাকে আঙ্গুল দিয়ে ফেলে দিতে পারি। না, আমি কখনোই মেনে নেব না। দুলারি আপা, এই হচ্ছে দুলারি আপার আমাদের চলচ্চিত্রের যেই একেবারে পরিচিত রূপ। কিন্তু সেই দুলারি আপা ভীষণ সংসারী, ভীষণ রাঁধতে পছন্দ করেন এবং ঈদেও মজার রান্না করেছেন। সো সেই রান্না খেয়ে এবার আপনার পরিবার পরিজন নিশ্চয়ই সবাই খুব আনন্দে প্রশংসা করেছেন। আগে আরো বেশি করতাম, এখন আমার 2 মেয়ে, ওরা দুজনেই বাইরে আছে, তো যে কারণে খুব যে আগের মতো রান্না বান্না আমি করি ইচ্ছে করে না, মন চাইলেও করি না। আর কিছুটা সময়েরও অভাব, ঈদের আগ দিন পর্যন্ত আমি কাজ করেছি, তো একটা রাত তারপরের দিনই তো ইচ্ছে করে না রান্না বান্না করতে, তো তারপরে করতে হয় যেহেতু বাসায় ফ্যামিলিতে লোকজন আছে, মানেই তো আসলে কিছু না কিছু তো করতে হয়, করেছি। বা সো সেটা খাওয়ার পরে যদি কেউ কোনো কারণে মনে করেন আমি বললাম যে দুলারি আপা এটা কি রান্না করেছে, তখন কি আপনি সাথে সাথে অ্যাকশন? হ্যাঁ, অ্যাকশন। তখন আমি বলবো, তোমার যদি ভালো না লাগে মেয়ে, তুমি রান্না করে খাও, আমার খাবারে কখনো বদনাম করবে না। দারুণ দুলারি আপা। সবসময় ছোটবেলা থেকে আপনার অভিনয় দেখেছি, যেটার মধ্যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক খল অভিনেত্রী আছেন যারা তাদের ওই চরিত্রায়নের মাধ্যমে নিজের একটা সিগনিফিকেন্স তৈরি করেছেন। কিন্তু আমি একদমই আপনি সামনে আছেন বলে বলছেন, আমি এর আগেও বিভিন্ন সময়ে কথা বলেছি, বিভিন্ন সময় যখন খল অভিনয়ের কথা আসে, আমি অভিভূত হয়ে আপনার অভিনয় দেখে। রিতা আপা ঠিক না? একদম। আমি রিতা আপার একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম,
একসাথে। তোমার সাথে আমার আরেকটা আগে একটা হয়েছে। জি, এটা আমার সৌভাগ্য যে আবার আপনাকে পেয়েছি। আমারও সৌভাগ্য। তো রীতা আপা হয়তো ভুলে গেছে, মনে নেই আমাকে, অনেক আগে বাংলাতে, এটিএম বাংলাতে। জি, শুনছি, শুনবো আরো, এবং আজকে কিন্তু আপনাকে ছাড়বো না কোনোভাবে, আপনি আমাকে যতই বকা দেন, যাই করেন, তুমি আমাকে বিদায় করলেও তো আমি যাব। এটাই ভালোবাসা। সো রীতা আপা, ভালোবাসার টানে বারবার আপনি যখনই আমরা ডাকি, জানি অনেক ব্যস্ততার মাঝে কষ্ট হয়, কিন্তু তারপরেও আপনি আসেন, এবং আজকেও বিশেষ দিন, ঈদের মাত্র এই 2-4টা ছুটির দিন, মানে ছুটির দিনের এই কটা দিনে আপনি পরিবারের কাছে একটু কাছে থেকে পার করার সময় পেয়েছেন, সেখান থেকেও আমরা ছো মেরে টেনে এনেছি। এটা আসলে ভুল হবে, আমি নিজেই এসেছি, কারণ নেক্সাসে আসতে পারছি না আমি গত 3 মাস ধরে। আমি 3 মাস ধরে একটা রিয়েলিটি শো নিয়ে এত বিজি যে আমি কোনোভাবেই সময় করতে পারছিলাম না যে একটা দিনের জন্য এসে বসবো। টানা 3 মাস হয়ে গেছে নেক্সাসের শুরু হওয়ার পর থেকে, এমন লম্বা গ্যাপ আমার কখনোই হয়নি আসলে। তারপরেও যে রীতা আপা আপনি এসেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমার টানে চলে এসেছে। থ্যাংক ইউ। এই যে টান, আমারও কিন্তু অনেক বড় পাওয়া, এখানে ভালো ভালো খাবার হবে, আমি একদম খেয়ে তারপর বাসায়। অবশ্যই অবশ্যই। সো রীতা আপা, এই যে টানের কথা বললেন, আমরা জানি যে আসলে ঈদ এমন একটা উৎসব বাংলাদেশের, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পরিবারের টানে, প্রাণের টানে বাড়িতে ছুটে যায়। এবং আমরা বাঙালির রসনা বিলাসে যদি দেখি, ঈদ মানেই মজার মজার রান্না, তার মধ্যে সেমাই, ফিরনি, পায়েস, কিংবা পোলাও, কোরমা, এগুলো খুবই কমন। আপনি তো সেই রাঁধুনি যে আমাদের বাংলার ঐতিহ্যবাহী রান্না তো রান্না করেনি, আবার নিজের মতো করে ফিউশন অনেক রান্না করেন। এইবার ঈদে কি করলেন? আসলে আমার বাড়িতে যে খাবারের মানে মেম্বার কম, মেয়েও দেশের বাইরে, অস্ট্রেলিয়াতে, মেলবর্নে আছে, ছেলেও ঈদের সময় আসতে পারেনি। তা হ্যাঁ, ভাই বোন আত্মীয় স্বজন এসছে। তো এবার আমি আসলে ট্রেডিশনের মধ্যেই ছিলাম, ফিউশনে খুব একটা যাইনি, কারণ বিরিয়ানি বাসায় রান্না হয়েছিল। তো আমার হাতের বিরিয়ানি সবাই লাইক করে, তো তার জন্য যেটা ট্রেডিশনাল হয়, রোস্ট, বিরিয়ানি, কালাভুনা, সব খেয়ে আমার ভাইজান একা একাই পেটুসটা কি মোটুস করছে। ওর জন্য তো মাছ, ভাত, সবজি এগুলো করতেই হয়। বাসায় যতই আমি এগুলা করি না কেন, সেই সব লাইক করে না। তো তার জন্য খুবই, তোমার এখন শুনলে মানে মনে হবে খাই, বেলে মাছের ঝোল টমেটো দিয়ে। কারণ ঈদের কয়েকটা দিন আসলে রিচ ফুড খাওয়ার পরে আমরা বাঙালিরা, বিশেষ করে যদি এরকম মাছ ভাতের কথা শুনি, ডাল কিংবা করলা ভাজি, কালো জিরা ভর্তা, এগুলো সব আমার বাসায় হয়, টমেটো টক যেটা, তো ওইগুলাই আমি নিজেও ওগুলো খেতে ভালোবাসি। আসলে সত্যি কথা বলতে যে আমারও টেস্ট বাড মনে হয় চেঞ্জ হয়ে গেছে। খুব একটা মিট খাবার আমার, মানে মাংস খুব একটা ভালো লাগে না। ফিশ অ্যান্ড ভেজিটেবল ইটস ওকে, ফিশে আমার কোনো আপত্তি নাই, ফিশ আমার অনেক পছন্দ। তো এই যে আসলে রান্নার কথা আসতো, একদিকে বিরিয়ানির বিভিন্ন রকম উপকরণ, আবার আরেকদিকে মাছে ভাতে বাঙালির মাছ, নানা রকমের সবজি, এই যে সবকিছু বাজার, সেই বাজার কে করে? আমার রীতা আপা নাকি আমার ভাইজান? জি না, ভাইজান করে না, ওইটা রীতা আপাকেই করাতে হয় লোক দিয়ে। কারণ আমি লাকি যে আমার বাসাটা যেখানে, বাজারটা খুবই কাছে। তো আমার বাসার লোকজন গুলশান 2, তো পাঠিয়ে দিলেই হয়, জাস্ট রাস্তাটা ক্রস করলেই এপার আর ওপার। তো আমি খুব ফ্রেশ কিনে ফ্রেশ খেতে পছন্দ করি। আর আমার নিজের একটা প্রবলেম আছে যে আমি আজকের খাবার কালকে খাই না, এটা আমার বহু আগে থেকেই। এই জন্য তো রীতা আপা চির সজীব, একদম সজীব সতেজ খাবার খায়, সেজন্য রীতা আপা চির সজীব। আমি সত্যি খাই না, আমাকে আগের দিনের খাবার দিলে আমি খাবো না। তো যদি আমার সকালে রান্না হবে, সারা দিনের মধ্যে এটা শেষ, আবার কালকে যেটা খাবো ফ্রেশ রান্না করে। আমরাও সেটাই চেষ্টা করি, তবে আমার হচ্ছে যাই হোক, খাবার গরম না হলে আমি খেতে পারবো না, খাবো না। এটা নিয়ে আমার বর বরং অনেক লক্ষ্মী। হ্যাঁ, আমি রেগুলারই রান্না করি, খাওয়াই,
তো আমার ওর যদি এমন হয় যে আমি বেড়ে রাখলাম, খাবার ঠান্ডা হয়ে গেল খেতে, হয়তো ও আধা ঘন্টা লেট করলো, আমার নিজেরই তখন রাগ হয় যে না আবার গরম করে দেই তারপরে খাবে। মানে আমার হচ্ছে ঠান্ডা খাবার নিজে খাওয়াও পছন্দ না, খাওয়ানোও পছন্দ না। আমারও খাবারটা গরম খেলে মজা লাগে। হ্যাঁ, মানে মেইন টেস্টটা বোধহয় পাওয়া যায়। শুনবো আরো রীতা আপা, আরো টিপস নিব আজকে। আবার দুলারি আপার কাছে আসি। দুলারি আপা, আমরা জানি যে আসলে ঈদের সব থেকে বড় যেটা অন্যতম সেরা সবার আকর্ষণের জায়গা সেটা হচ্ছে ঈদের পোশাক, এবং দ্বিতীয়ত বোধহয় সালামি। আপনি ছোটবেলায় যদি আমরা একটু ফিরে যাই, যখন অনেকের কাছ থেকে আমি শুনেছি যে জামা জুতো লুকিয়ে রাখা, তারপরে ঈদের দিন সেটা আকর্ষণ যাতে না কমে যায় ঈদের দিনই পরে সবাইকে দেখানো, আপনি কি করতেন? আমি লুকিয়ে রাখতাম অন্যান্য ভাই বোনের সাথে, কিন্তু আমার ভাই যে আমরা 5 বোনের পরে আমার একটা ভাই, আমরা 3 ভাই, কিন্তু প্রথম আমার ভাইটা, ওই ভাইটা খুব দুষ্টু ছিল। মানে ও কোনো কিছুই লুকিয়ে রাখতো না, মানে যার যেখানে যা আছে সব বের করে দিত। মানে আমরা যখন স্কুলে পড়তাম আমার বান্ধবীরা হয়তো বলতো যে ওই আলপনা কি কিনেছে দেখাস তো একটু, মানে ও যেখানে রাখতাম তখন তো খুব একটা যে আলমারি টালমারি ওই ট্রাঙ্ক ছিল ওগুলার মধ্যে ঠিক ও বের করে ফেলত, লুকিয়ে রাখার উপায় পারতাম না। এখন যখন জীবনে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, ভীষণ সবার কাছে একটা শ্রদ্ধার জায়গা, একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, তখন কি ছোটবেলার এই ছোট্ট ছোট মিষ্টি ব্যাপারগুলো মিস করেন? হ্যাঁ, আমি খুব মিস করি। আমি না খুব ডান পিটে ছিলাম ছোটবেলায়, গাছের উপরে একদম আগ ডালে যেতাম, একটা আম ছিল ওইখানে, মনে করো ওটা আমি পেরে নিয়ে আসতাম। তারপরে নদী, আমার বাড়ির সাভারের নদী অর্ধেকটা আমি সাঁতরে তুরাগীর তীরে, হ্যাঁ, পার হয়ে যেতাম। এরপরে মানে এরকম ছোট ছোট জিনিসগুলা, ডাঙ্গুটি বলে নাকি, ওইটা আমি খেলতাম। সত্যি সত্যি অনেক ডান পিটে, হ্যাঁ, দাঁড়িয়া বাঁধা, ওগুলো আমার খুব মনে পড়ে, আমি খুব মিস করি। আমার মনে হয় আমি যদি আবার সেখানে চলে যেতে পারতাম। তার মানে আমরা যদি দেখি যে আসলে আপনার ছেলেবেলা যেভাবে বেড়ে উঠেছেন, আপনার কি মনে হয় যে এই ছোট ছোট ব্যাপারগুলো যা জীবনকে খুব কাছ থেকে দেখা, উপভোগ করা, এবং সেটা কি আপনার অভিনয় আজকে এত সুঅভিনেত্রী হয়ে ওঠার পেছনে বড় সহায়তা করেছে? না, ওইটাও না। আমাদের ফ্যামিলিতে অভিনয় কেউ নেই। আমার মা খুব গান পছন্দ করতেন, তো ছোটবেলায় আমরা সবাই কিছু না কিছু গান, আমাদের হারমোনিয়াম ছিল, তবলা ছিল, আমরা শিখেছি। কিন্তু আমার ফ্যামিলির মধ্যে একদমই উল্টো। আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম ক্লাস 2, 3, 4 এরকম সময়তে, ওই রাস্তার মধ্যে শাবানা, কবরী, রাজ্জাক সাহেবের পোস্টারগুলো থাকতো না, ওগুলো টুকে টুকে বইয়ের ভাঁজে রেখে দিতাম। খুব তখন লেখাপড়ায় খুব চোট্টা ছিলাম, পড়ালেখায় ভালো ছিলাম, বাট ওই ছবিটা আমি লুকিয়ে লুকিয়ে দেখবো বলে ওইটাকে আমি লাস্ট বেঞ্চে বসতাম। আচ্ছা, ম্যাডাম যখন পড়া দিত, ওরা তো সবাই পড়াই করতেছে, আমি ওইটা দেখতাম আর মনে মনে ভাবতাম আমি একদিন অভিনয় করব, একদিন শাবানা হব, একদিন ববিতা হব। কিন্তু এই যে পড়াটা কালকে আমাকে দিতে হবে, আবার কিন্তু সন্ধ্যাবেলা এই বইগুলো নিয়ে আমাকে আবার ওই আমার বান্ধবীর বাসা যেতে হতো। আজকে ম্যাডাম কি পড়িয়েছে আমাকে একটু দেন। কি পড়িয়েছে আজকে ম্যাডাম? আমি ভুলে গেছি তোমার ধমকের চোটে। আচ্ছা, আমি নিচ্ছি সেই খবর। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে শুনবো সব। দর্শক, আমি যতই চেষ্টা করি আমি পারবো না। দুলারি আপা একজন সুঅভিনেত্রী, একজন খল নায়িকা হিসেবে যতটা পরিচিতি লাভ করেছে সেটা আমরা বোধহয় সবাই জানি। আমরা শুনবো আরও সেই সম্পর্কে রীতা আপা এবং দুলারি আপার তাদের কাজের কথা, তাদের ঈদের আনন্দের কথা একটা ছোট্ট বিরতির পর। নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। নেক্সাস লেডিস ক্লাবে আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, রসনায় বাসনায় ঈদ। জানি আপনারা মজার মজার রান্না করেছেন এবং খেয়েছেন, খাওয়াচ্ছেন আপনাদের প্রিয়জনদেরকে। আর শুধু প্রিয়জনদেরকে খাইয়ে বসে থাকলে হবে না, নেক্সাস লেডিস ক্লাবে যুক্ত হয়ে সেই ভাবনার কথাগুলো, যেই খাবারগুলো এখনও মনের মধ্যে আছে, রান্না করার ইচ্ছে পোষণ করছেন, আমাদের সাথে শেয়ার করতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং প্যাসার দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। রীতা আপা, এই যে আসলে জীবনব্যাপিয়া কত রকমের কত কিছু, কিন্তু তার মধ্যে আমরা যদি ভাগ করি ছেলেবেলা, তারপরে আমাদের যখন তরুণ সময় এবং এখন যখন বড় হয়ে নানা রকমের দায়িত্বে আপনি নিয়োজিত, সময়ের সাথে সাথে তো ঈদের ভাবনা, ঈদের আনন্দ পরিবর্তিত হচ্ছে।
ছেলেবেলায় যদি ফিরে যাই তাহলে আজকে কি মনে পড়ছে ছেলেবেলার ঈদের আনন্দ বা আগে অপেক্ষার পালা, ঈদ আসছে সব মিলিয়ে? ছেলেবেলার ঈদটা না অন্যরকম ছিল, ওটা প্রত্যেকেরই মনে হয় একই রকম, কোনো দায়িত্ব নেই, কাপড় চোপড় পাচ্ছি, ঈদি পাচ্ছি, সালামি পাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি সবার সাথে, এটার একটা আলাদা বিষয় ছিল, আনন্দ ছিল। আর বর্তমানের ঈদটা একদমই একটা ম্যাচিউরড ঈদ। আর আমার যেটা ঈদের আনন্দ যদি বলি, যেহেতু আমার একটা স্পা আছে, তো আমি একদম চাঁদ রাতে 12টা পর্যন্ত ছিলাম। আমাদের যেহেতু ঈদ আমরা ভেবেছিলাম যে একদিন পরে হবে, বাট আগে হওয়ার কারণে আমাদের প্রচুর বুকিং চলে আসলো, তো আমি 12টার সময় চলে এসেছি। তো ওনাদের মুখে যে একটা আনন্দ দেখলাম যে তারা সার্ভিস নেওয়ার পরে ভাল লাগছে, কালকে তারা সাজবে। ঈদের সাথে কিন্তু খাবার এবং সাজগোজ দুটোরই কিন্তু সম্পর্ক রয়েছে। তো তারা একটু চুলটা সুন্দর করে কাটলো, ট্রিম করালো, একটু মানে নিজের লুকটা চেঞ্জ করার জন্য স্কিন কেয়ার করলো, সব কিছু করে তাদের মধ্যে যে একটা আনন্দ দেখলাম, আমার ওই যে ওরা খুশি তাতে আমিও খুশি। সো এই যে সবকিছু মিলিয়ে আসলে ঈদ, রীতা আপা এবার ঈদে আমার ভাইজানের কাছ থেকে কি ঈদই পেলেন? শাড়ি পেয়েছি। তাই না? বাহ, আপনার সব শাড়ি তো খুব সুন্দর, তার মানে আপনার সুন্দর শাড়ির সংগ্রহে আরো একটা নতুন যোগ হলো। একটা না একাধিক? এইবারের একটু একাধিকই নিয়েছি, কারণ প্রত্যেকবার দেখা যায় যে একটা কোনো স্পেসিফিক শপ থেকে কেনা হয়, এবার আমার সময়ও ছিল না। তো এবার আমার একটা রিয়েলিটি শোতে যে একটা মেয়ে আমাকে খুলনার এত ভালো কাজ করে, এই যে আমি পরে আছি তারই কাজ করা শাড়ি, এটা খুব সুন্দর, আড়ংয়ে সাপ্লাই করে মূলত। তো ওর ওই প্যাটার্ন গুলো দেয় না, ও আবার অন্য প্যাটার্ন করে নিজে করে, তো ওর অনেক ওয়ার্কার্স আছে। তো ও এবার আমাকে পুরো সেরা, মানে আমার রিয়েলিটি শোর যে সেরা রাধুনির পুরাটাই ওর শাড়ি আমি পরেছি। অসাধারণ, খুবই সুন্দর। ওখান থেকে আমি 4টে শাড়ি রেখে দিয়েছি, বলেছি এগুলো আমার ঈদের শাড়ি। বাহ, তবে আমি রীতাপা আপনার সাথে আমি সবসময় দেখেছি আপনার সাথে আমার শাড়ির পছন্দ ভীষণ মিলে যায়। যেমন এই যে শিবরি করা, ডাই করা, তার উপরে, তাই না? হাই ফাইভ। আমি দেখেছি এর আগেও আপনি আমি একই দিনে একই রকমেরও পড়েছি, এরকম হয়েছে। আবার কিছু যেগুলো ট্র্যাডিশনাল তসরের বা কাতান, ওইখানেও কিন্তু আপনার সাথে আমার ভীষণ মিলে। আসলেই মানে আমি এবার এক এক কালারের মানে 4টা শাড়ি নিয়েছি, 4টাই খুব সুন্দর। তোমার ভাইকে বললাম এবার আমাকে নিয়ে তোমাকে দোকানে যেতে হবে না, শপে। আমি বেশিরভাগ দেখা যায় ডিডি বা এই সমস্ত বা আড়ং থেকে কিনি। তা আমি বললাম এইবার আমার সময়ও নেই, আমি ও 4টা শাড়ি, ও আমাকে যত শাড়ি পাঠিয়েছিল, আমাকে 30টা শাড়ি আমার বাসায় রেখে গেছিল। তো ওখান থেকে আমি 4টা আলাদা করে রেখে বাকিগুলো মানে ঈদের জন্য রেখে বাকিগুলোকে পাঠিয়ে দিয়েছি। চমৎকার। এটাও আমার একটা ঈদের শাড়ি। সেই মানে ডিজাইনারকেও আমরা ধন্যবাদ জানাই, খুবই সুন্দর রীতাপা। আমরা আসি দুলারি আপার কাছে। দুলারি আপা, ঈদের আনন্দ তো অবশ্যই সবসময় সবকিছুকে ছাপিয়ে, যেটাতে একটা বড় আগ্রহের জায়গা থাকে হচ্ছে ঈদের রান্না খাওয়া, তাই না? সো আপনি যেমন মা, তেমনি আপনার মাও নিশ্চয়ই আপনার জন্য মজার মজার রান্না করতেন। এখানে আমি জানি যে আসলে আপনি যদিও ধর্মান্তরিত হয়েছেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, করে ঈদের আনন্দ, কিন্তু আমরা জানি যে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে ঘরে ঘরেই যে কোনো উৎসবের দিনে মজার মজার রান্না হয়। সো মাও কি ছোটবেলায় মজার রান্না করে খাওয়াতেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার আম্মা খুব ভালো রান্না করতে, তবে তখন তো এত মাংস টাংস ছিল না, মাছটাই বেশি ছিল, আর আমাদের বাড়িতে মাছটাই বেশি চল ছিল। তবে একটা বিষয়, আমি কিন্তু মাছ মাংস কোনোটাই খুব একটা পছন্দ করি না, একটু ভেজিটেরিয়ান বলতে পারি। সারা জীবনে ভাত, মাছ, মাংস জাতীয় জিনিস খাইতে পারি না। আমি শুধুমাত্র ওই ইলিশ মাছ, আর একটু আদৌ চিংড়ি মাছ, এই। আর আমার জীবন আমি পোলট্রি মুরগি কোনোদিন আমি খাইনি। হ্যাঁ, তারপরে এই যে আবার কি পাকিস্তানি মুরগি একটা বলে, আমি খেতে পারি না। মানে
এইটার দিক থেকে আমি একদমই আলাদা। এই জন্য মনে হয় রীতা আপাও একমত হবে, আপনি যেহেতু তুলনামূলকভাবে মানে প্রোটিন হয়তো ভেজিটেবল যে সোর্স সেখান থেকে আপনি গ্রহণ করছেন, যার ফলে আপনি এত এত সুন্দর মাশাআল্লাহ। সেটা আমি জানি না, তবে আমি একটু ফ্রুটস জাতীয় জিনিস বেশি খেতে পছন্দ মানে করি। আনকুকড ফুড, আপনি ন্যাচারাল ফুডটা আপনি খান একদমই, যে সিজনেবল যখন যেটা হবে আর কি, যেমন আমের সময় আম, কাঁঠাল ভাত ওইটা খুব একটা খাই না। কিন্তু সাভারে কাঁঠাল তো না, কাঁঠালটা খাই না, মানে ওর দানাটা আমরা রেখে দিই। আচ্ছা, ওটা খাই না, কাঁঠালটা খাই না, মানে ওটা ফ্যাটও, তারপরে অতিরিক্ত মিষ্টি, ওটা বাদ দিয়ে মানে দানা খাই। তার মানে রীতা আপা বুঝতে পেরেছেন, দুলারি আপা কিন্তু সচেতনতার মানে সচেতনের উপরে যদি কিছু থাকে না, আপা তো প্রোটিন বলতে একটু ফিশ খায়, ওটা প্রোটিন চলে আসে, তারপরে না খেলেও প্রবলেম নাই। আর একটা জিনিস কি, একটা এজের পরে মাংসের দরকার হয় না, ফ্রুটস, ভেজিটেবলস এন্ড আদার্স যেগুলো আমি না, ন্যাচারাল যেগুলো খাবার, খুব মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি আমি, কিন্তু এখনো কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রায় আমি। আপনার সাথে মনে হয় আমার খাবার তাহলে মিলে, হাই ফাইভ। মানে আমার কিন্তু তুলনামূলক আপনি যা যা বলছেন না, এরকম ফলমূল শাকসবজি পছন্দ, মাংস টাংস লোভ করে খাই, মজা অনেক সময় এই কারণে, কিন্তু ভালো লাগে বা আমার ইজি হয় খেতে এই রকমের ন্যাচারাল ফুড। যখন আমার বাসার সবাই কোথাও হয়তো বাইরে চলে যায়, একা আমি থাকি, মেড সার্ভেন্ট আমি থাকি, আমি ওকে বলে দিই তুই তোর মতো রান্না করে কি খাবি তুই খা, আমার চিন্তা করবি না। আমি তখন আমার মনে হয় কি ওইটাই আমার কাছে ঈদের সময়, এই দুধ, রুটি, কলা, মুড়ি, এইগুলো আমি খুব পছন্দ করি সারা জীবন। আজকেও আমি এখানে যে আসছি 12টার সময় আমি টক দই আর মুড়ি এটা খেয়ে আসছি। বাহ, দর্শক আমাদের যারা নেক্সাস লেডিস ক্লাবের বিশেষ করে নারী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে বুঝতেই পারছেন, এবং আজকে দুলারি আপার মানে রহস্য তার এত সজীব থাকার, সত্যি তাই। দুলারি আপা, নাম দুলারি, আদর মানে আপনি সেরকমই কিন্তু আদরের সবার। আমরা জানি যে আমাদের চলচ্চিত্র পরিবারের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আপনি খুবই শ্রদ্ধার একজন মানুষ, কিন্তু তারপরেও জানি যে অনেক সময় আমাদের শিল্পী কলাকুশলীদের মধ্যেও মতপার্থক্য তৈরি হয়, সেখান থেকে অশ্রদ্ধাও আসে। কখনো কি আপনার সাথে এরকম হয়েছে কিছু যেটা আপনাকে খুব কষ্ট দিয়েছে? না, কষ্ট তো সব জায়গায় পাওয়া যায়, সব ক্ষেত্রে। অফিসে চাকরি করলে কলিগদের কাছ থেকে পাওয়া যায়, সেটা বড় কথা না। বড় কথা হলো এটা না, মানিয়ে নিতে হয়। আমাকে কেউ অশ্রদ্ধা করার আগে আমাকে চিন্তা করতে হবে যে ওকে এই সুযোগটাই আমি দেব না। বাহ, দারুণ। এটাও কিন্তু একটা টিপস। একদম, আমরা অনেক ক্ষেত্রে আসলে এমন হয় যে কেউ এক কথা বললে আমরা 5 কথা বলি, বলে সিচুয়েশনটাকে আরো বেশি ওটাকে গুরুতর করে ফেলে হয়ে যায়। তো ওই সুযোগটা কেউ পাইনি। আমি সবার সাথে মানে মিলে ঝিলে এই পর্যন্ত যে আসছি, আমি অনেক স্ট্রাগলের মধ্যে আমি ফিল্মে আসছি। আমি এই জায়গাটাই আসতে চাই যে আমরা জানি যে একজন দুলারি আজকের একজন খলনায়িকা, যাকে মানে যিনি অপরিহার্য বাংলাদেশের চলচ্চিত্রে খল চরিত্রে, নারী খল চরিত্রের জন্য, এবং নারী পুরুষ বলবো না, মানে একটা সিনেমার মধ্যে একটা মানে ডাইমেনশন ক্রিয়েট করার জন্য একজন দুলারি অপরিহার্য। এই যে আপনি আলপনা দুলারি হয়ে উঠেছেন, সেইটার পেছনে যে স্ট্রাগল একটু শুনতে চাই আমরা, যে কিভাবে কখন আসলে আপনি চলচ্চিত্রে কাজে আসলেন এবং পরিবার আশপাশ থেকে অনেক বাধা পেয়েছেন। আমি যখন ফিল্মে আসি তখন আমার 13 বছর বয়স, ক্লাস 7-এ আমি পড়ি। আমার একটা বান্ধবী ছিল মিরপুরে, ওর মামা অভিনয় করতেন, ওর মাধ্যমে আমার এখানে আসা। আমি বাড়িতে পালিয়ে আসছিলাম, স্কুলে যাওয়ার কথা বলে বই নিয়ে চলে আসছি। যখন আমার বাড়িতে এটা জানাজানি হয়ে গেল, আমি কিন্তু আর বাড়িতে যেতে পারিনি। 4 বছর আমার ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, মানে বাড়িতে ঢুকতেই দেয়নি ওই ছোট্ট বয়সে। তো তারপরে এই মামার এখানেই থাকতাম, ওর মাধ্যমে ওই টুকটাক খুব ছোট ছোট ক্যারেক্টার দিয়ে কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসছি। 50-60টা ছবিতে আমার এইভাবে কাজ করা হয়েছে। তারপরে আমি বন্ধ করে দিলাম চলচ্চিত্রে অভিনয়। আমাদের একজনই ছিলেন অভিনেতা ছিলেন, প্লাস উনি ডিরেক্টর, ফরিদ আলী আমার উস্তাদ। উনি আমাকে স্টেজ করতাম, আমি স্টেজ করতে 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 একটা পর্যায়ে এসে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটা নাটক হচ্ছিল আমারই অভিনীত, ব্যভিচার নাটকটার নাম। ওই নাটকটা দেখার জন্য আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর শিবলি সাদিক আর ক্যামেরাম্যান মাহফুজ আহমেদ, ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওরা ওখানে আসছে, আমাকে দেখেছে ওই ক্যারেক্টারের জন্য। পরের দিন ওরা আমাকে তাদের অফিসে ডাকছে,
আমার জীবনে মানে ব্যাগটা আমি কোত্থেকে ওখান থেকে যে আমি এখানে আসলাম, জি, তো এইটাই আমার পরিবর্তন। ওই ওদের একটা ছবিতে আমি সাইন করলাম, ছবিটার নাম হচ্ছে সম্মান। ঠিক ওই ছবিটার পর আমি আরেকটা ছবি সাইন করলাম, এই নিয়ে সংসার, কিন্তু পজিটিভ নেগেটিভ দুই রকম, দুইটা ছবি এট এ টাইম আমার রিলিজ হয়েছে একই সপ্তাহে, একই মানে পাশাপাশি হলে। জোনাকি, অভিসার, মধুমিতা, আমি 2 হলে গেলাম। এবং একজন দুলারীর মানে জীবন ঘুরে যাওয়ার পেছনে এই দুটো চলচ্চিত্র তখন দর্শক দেখলাম যে ওই যে নেগেটিভ ক্যারেক্টার যেটা, ওটাই ওরা বেশি। কিন্তু এই রোমান্টিকতা, এখানে আমি নায়িকাই বলা যায়, রোমান্টিক গান ছিল শকত আকবরের সাথে, কিন্তু ছবি হিট, বাট এখানে আমাকে খুব যে একটা গুরুত্বপূর্ণ আমাকে নেয়নি ওইভাবে। আচ্ছা, তখন ওই ডাইরেক্টর সাহেব শিলি ভাই আমাকে বললো যে দুলারি, তোমার এই পজিটিভ ক্যারেক্টারের মা অনেক ইন্ডাস্ট্রিতে, তখন তো ডলি ভাবি, আনোরা আপা, শর্মিলি ভাবি, আরো খালেদা আক্তার, কল্পনা, রাশেদা চৌধুরী, তুমি এই জায়গাটা, তখন রিনা খান আসেনি, জি, তুমি এইখানে চলে আসো। না আমরা যদি আসলে কম্পেয়ার করতে চাই না, কিন্তু শ্রদ্ধেয় রিনা খানের জায়গায় আলপনা দুলারি তার জায়গায় একেবারে আলাদা একটা জায়গা তৈরি করেছে। তখন ওই ইন্ডাস্ট্রিতে আসেনি, যে কারণে ওইটা এই জায়গাটা খালি, মানে আমাকে দিয়ে ইয়াং টু ওল্ড করা যাচ্ছে। কিন্তু আমার যারা আমার এই ক্যারেক্টারটা করতে, শ্রদ্ধেয়া, মায়া হাজারিকা, রানী সরকার, রিনা আকরাম, ওদেরকে ওইটা হচ্ছে না, মানে ওল্ড ক্যারেক্টার হয় কিন্তু ইয়াংটা হচ্ছে না। আমি এখানে ব্যস্ত হয়ে গেলাম। এই মানে আপনার অগ্রজ যারা, যেমন শ্রদ্ধেয় রওশন জামিল, মায়া হাজারিকা, তারপরে সর্বরী, সুমিতা দেবী, এই যে এক একজন মানে সুঅভিনেত্রী, তারা মানে ছোট ছোট খুব বড় যে মানে চরিত্র প্লে করেছেন, তারা কিন্তু খল দিয়েই তাদের নামটা স্বর্ণাক্ষরে লিখেছেন চলচ্চিত্রে। তো এইভাবে আমার এখানে ফিরে আসা, আর তারপরেই তো আমি ওই যে খল একের পর এক করে চলেছেন। এইভাবেই আপনি আমাদের ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সমৃদ্ধ করবেন, আমরা সেই প্রত্যাশা করি। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আবারও একটা বিরতি থেকে ফিরে শুনবো। দর্শক, শুনছি আমাদের বন্ধুদের কথা, আর শুনছি, সমৃদ্ধ হচ্ছি, আর আমরা প্রত্যাশা করি যে আপনারা থাকবেন আমাদের সাথে ছোট্ট একটা বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই, আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। চলছে ঈদের 7 দিনব্যাপী বিশেষ আয়োজন, আর বিশেষ নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় আমরা পেয়েছি আমাদের দুজন প্রিয় মানুষকে। আপনারাও যুক্ত হতে পারেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর যত শুনছি ভালো লাগছে রীতা আপা, আমরা আপনি আছেন আর ঈদের মৌসুম চলছে, এত দারুণ আনন্দ চারিদিকে, আপনার গান হবে না সেটা হয়? আমি তো আসলে শিল্পী না, চেষ্টা করছি। আপনি শিল্পী না মানে আপনি রন্ধন শিল্পী, আপনি স্পা শিল্পী, আপনি গানের শিল্পী, আপনি আমাদের প্রিয় রীতা আপা। আপনি সব, তুমি আমার সাথে ধরো, আমি ট্রাই করি। ঠিক আছে, ওকে, কি ধরবো বলেন? আঁচল ধরি? হ্যাঁ ধরো, কোনো সমস্যা নেই। ঠিক আছে রীতা আপা, শুরু করি, একসাথেই দুইজন গাই। হ্যাঁ, শাহনাজ রহমতুল্লাহর গান, শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, ওনার গান আমার খুব পছন্দ। ঠিক, খুব কমন একটা গান, চাইলে আপনিও আমাদের সাথে গলা মেলাতে পারেন দিদি। ওকে, আচ্ছা দেখি পারি কিনা। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে এসেছো আমার প্রাণে, গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধুই আমার কাছে পেতে, ফুলের সুরই হয়ে ভালো বেশি যেতে, ভালো বেশি যেতে, ফুলের কানে ভ্রমর এসে লা লা লা
বাহ, খুব বাহ, সুন্দর বাহ, আপা, কি খুব আবাদ। অনেক ধন্যবাদ রিদা আপা, আপনি আমার কোনো আবদার কখনো ফেলেন না, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এটা ঈদি, কিন্তু তাই বলে ঈদি কিন্তু ছাড়ছি না। আর এই যে আমাদের বড় ঈদে আমাদের বন্ধুরা সবাই এক এক করে যুক্ত হচ্ছে জুমে, দেখতে পাচ্ছি প্রিয় হাসিনা আপু, সামান্তা, আমাদের প্রিয় শারমিন ফারজানা, মিষ্টি আপু, রুমা আপু, সবাই যুক্ত হচ্ছে। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। রুমা আপু বোধহয় কোথাও বেরু বেরু করছে। হাসিনা আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। রচনা বাসনায় ঈদ কিভাবে কাটছে হাসিনা আপুর? রচনা বাসনা হাসিনা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি আসলে 2-3 দিন অনেক ব্যস্ততার জন্য বুঝতে পারি নাই, কিন্তু খুব মিস করছি। অনেক গুণীজনরা আসছিল, চাঁদনি আপু, ফেরদৌসারা, আজকে অনেকদিন পর রীতা আপা। তারপরে বসে বসে দেখতে দেখতে ভাবতেছিলাম যে আলপনা আন্টির কথাগুলো, ডায়লগ গুলো মনে পড়তেছিল। আপনি ধমক দিয়ে দেন, সে কেন দেরি করে যুক্ত হয়েছে। স্কুলে পড়ি, ওনাদের ওই ছবিগুলা দেখে তখন আমরা আবার ছোটরা সব সেজে সেজে, মানে কেউ খলনায়ক, কেউ নায়িকা, কেউ কেউ দাদি, এরকম সেজে সেজে আমরা অভিনয় করতাম, বুঝছো? তোমাকে ধমক দিয়েছে, দাঁড়াও। এর মধ্যে গিয়ে চুপচাপ চুপচাপ আপা কেউ যেন দেখতে অ্যাকশন। একদম চুপ। খল বলছো কেন? খল কে? খল কাকে বলে? তখন বুঝতে পারছি যে ওনারা আসলে মানে হাসিনা আপা, তুমি শোনো কি বলছে দুলারি আপা। মুখ সামলে কথা বলবে মেয়ে, না হলে কিন্তু তোমাকে খবর করে দেব আমি। ওরে বাবা, ঠিকঠাক শুনতে পাচ্ছি না। আচ্ছা, বুঝতে পেরেছি। নরসিংদীর মেয়ে, এক্ষুনি তোমার ইন্টারনেটকে খবর লাগাও। দুলারি আপা, দুলারি আপা আছে আজকে আমাদের অ্যাকশন দেখে খুব ভালো লাগলো। হাসিনা সত্যি খুব ভালো লাগলো। শুনতে পাচ্ছি না, আমাদের নেটের সমস্যা, নেটওয়ার্কের প্রবলেম। সবাইকে হাসিনা আপু, miss পরে করছি। তুমি দেখে নিও ফেসবুকে যে কিভাবে আমরা তোমাকে ধমক দিয়েছি। রুমা আপু বোধহয় কোথায় যাচ্ছে আমাদের মিষ্টি ময়না পাখিটাকে নিয়ে। রুমা আপু, তুমি কি অন করতে পারবে, আনমিউট করতে পারবে? গাড়িতে মনে হয়। হ্যাঁ, কোথাও বেড়াতে যাচ্ছে। রুমা আপুর জন্য, আমাদের ময়না পাখিটার জন্য ঈদ মোবারক। খুবই ভালো লাগছে। একটু মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আমাদের সাথে আজকে আমাদের প্রিয় রীতা আপু আছেন, শ্রদ্ধেয় দুলারি আপা আছেন। তোমার যদি কোনো পার্টিকুলার দুলারি আপার কোনো মানে চলচ্চিত্রের কোনো ক্যারেক্টার নিয়ে কিছু বলার থাকে বলতে পারো। আচ্ছা, ঈদ মোবারক আপু তোমাকে, সম্মানিত আমন্ত্রিত দর্শকদের, ওনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, ওনাদের অনেক অনেক সালাম, ঈদ মোবারক। আর রীতা আপু তো আমাদের অনেক আপন, আমরা মাঝে মধ্যেই উনি আসতো, কিছুদিন হলো আসছে না, আবার আসবে আশা করি। আর দুলারি আপা, উনি তো অনেক অনেক বড় মানুষ। আমি আবার হাসিনা আপার মতো অত সাহসী না, মানে ছোটবেলায় ওনাকে দেখলে আমি টিভির সুইচ অফ করে দিতাম। হাইটে বড় নাকি, মানে আমার ফিগারে তো উনি যখন টর্চারিং অভিনয়গুলো করতো, আপা এখন বুঝি আপনারা কত বড় অভিনেত্রী, কত বড়, কত মহান। অনেক ভালো থাকেন আপা, চির সবুজ থাকেন, অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে, ইনশাআল্লাহ। দোয়া করবেন। অনেক ধন্যবাদ সুস্থ মিষ্টি। থাকি, এইটুকুই চাই। বাহ, খুব চমৎকার। মিষ্টি আপু, তোমার মিষ্টি কণ্ঠে 2 লাইন গান শোনাও ঈদের, প্লিজ। আচ্ছা আপু, ঠিক আছে, ওকে আপু। কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি ঘৃণা বলো বাছি কি করে, হৃদয়ে এত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। বাহ, এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। ধন্যবাদ আপু। চমৎকার মিষ্টি আপু, অনেক ধন্যবাদ। খুব ভালো। সামান্তা আছে, সামান্তার কাছে শুনবো, তবে তার আগে আবার আমি একটু স্টুডিওতে ফিরি। দুলারি আপা,
এই যে আপনার মানে একটা দারুণ স্ট্রাগলের জার্নি এবং এক ধরনের আকর্ষণে, এক ধরনের চলচ্চিত্রের প্রতি ভালোবাসার টানে আপনি ছুটে এসেছিলেন বাড়ি থেকে পালিয়েই। জানি যে সেটা নিয়ে নিশ্চয়ই আপনার আত্মীয় পরিজন সবার সাথে আপনাকে একটা বড় ফাইট করতে হয়েছে, বোঝাতে হয়েছে আপনার জন্য চলচ্চিত্র কি, এবং সব কিছু করে যখন আজকের দুলারি আপনি হয়ে উঠেছেন, আজকে যখন দেখে যে আপনার একটা গ্রহণযোগ্যতা, আপনার যে সম্মান, বাংলাদেশ চলচ্চিত্রে আপনার অবস্থান, এখন নিশ্চয়ই সবাই খুব একটা আলাদা ভালো লাগা তারা অনুভব করেন, গর্ববোধ করেন আপনাকে নিয়ে। হ্যাঁ, একটা সময় যখন আমি এখানে আসলাম তো আমাকে তো 4 বছর বাড়িতে যেতেই দিল না। 4 বছর পরে আমি যখন গেলাম তখন আমার আব্বা মৃত্যুশয্যায়, তখন আমাকে আমাকে খবর দিল, আমি গেলাম। তো তখন তো আবার মারাই গেলেন, তারপরে আবার আমি চলে আসলাম। তখন অলরেডি আমি বাসা টাসা নিয়ে অভিনয় ভালো মোটামুটি মানে না এই যে এখন যে ভ্যাম এগুলা না, এই ক্যারেক্টার না, তখন আমি কমেডি করতাম। আমি কিন্তু 100 ছবিতে কমেডি করছি। জি। তো তারপরেও আমার গ্রামের, আমার ফ্যামিলির লোকজন, আমার গ্রামের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই বলতো কি, আরে ও কি অভিনয় করবে, ও চলে আসবে, দেখবি একসময় ফিরে আসবে। আমার না জিত চেপে গেল। আমি কিন্তু ফিরে যেতাম। আমাকে যদি ওই 4 বছর যদি আমাকে যেতে দিত বাড়িতে, আমি কিন্তু ফিল্মে আসতাম না, হাতে কন্টিনিউ করতাম। হ্যাঁ, আমি অভিনয় করব এইটা আমার ভিতরে আছে, কিন্তু অভিনয় কিভাবে করতে হয় বুঝতে আমার তখন হয়নি। অনেকে তো জন্মের পরে অভিনয় শিখে ফেলে, অনেকে আবার মানে দেখে শিখে, কেউ শিখে আসি, কিন্তু আমাকে যেতে দেয় নাই বলে। আর যখন ওই কথাগুলো আমি শুনতাম তখন আমি বলতাম যাবো না, আমি একটা কিছু করে তারপরে যাব। তো 4 বছর তো অনেকটা দিন, আল্লাহর রহমতে তখন আমি মোটামুটি এস্টাবলিশড। তারপরে তো আমার দেশের লোক তো এখন তো মনে করে যে আমার পাড়া প্রতিবেশী, ও আমি বাড়িতে যাই হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আমি কখন যাব আমাকে দেখার জন্য ওরা আসি। বাহ, এটাই বোধহয় জীবনের একটা বড় পাওয়া। দুলারি আপা, আমরা জানি যে সাভার, গাজীপুর সহ আশপাশের আমাদের ঢাকার অনেক শুটিং স্পট আছে। এরকম কি কখনো হয়েছে যে আপনি 4 বছর বাড়িতে যাননি কিন্তু বাড়ির আশপাশের এলাকায় কোনো শুটিং এ গিয়েছিলেন, সেরকমের অভিজ্ঞতা? তখন কি মনটা খুব টানতো বাড়িতে যাওয়ার জন্য? আমাদের ফুলবাড়িয়া যে ওখানে আমি অনেকবার গিয়েছি ওই সময়, কিন্তু আমি তখন তো ফোন ছিল না, এখন তো মোবাইলে ইন্টারনেট যোগাযোগ করা যায়, ফোন ছিল না। মাকে খবর দিতাম, মা কান্নাকাটি করতো, কিন্তু অন্য যারা আছে কাকা জ্যাঠা ওরা কোনো রেসপন্স করে নাই, আমি যেতে পারিনি। তবে আমি ছোট ছোট চিঠি লিখতাম, ওই ইমলাপে না, পোস্ট কার্ড ছিল যে ওইটা লিখে লিখে মাকে লিখতাম। হ্যাঁ, মাকে লিখতাম যে আমি ওখানে আছি, আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করবা না, আমি একটা কিছু করে তারপরে আমি বাড়িতে আসবো। বাহ, এখন মনের মধ্যে ওই যে 4 বছরের নানা রকমের স্মৃতি, মনে হয় যে না, সেই 4 বছর আপনি এক রকমের একটা স্ট্রাগল পিরিয়ড পার করে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং পেরেছেন। সে ভালো লাগাটা ভিতরে নিশ্চয়ই খুব কাজ করে, কিন্তু 4টা বছর যে আমার আব্বা আম্মাকে দেখতে পাইনি, ওই কষ্টটা আমার কখনো যায় না। আমি এখন হয়তো বা আল্লাহর ইচ্ছা অনেক কিছু আমার হয়েছে, আমার নাম হয়েছে, যশ হয়েছে, আমি যাই না, তোমরা বলো, আমার ভক্তরা বলে, কিন্তু 4টা বছর আমার জীবন থেকে চলে গেছে। কিন্তু ওইটা তো বিশেষ করে বাবার বোধহয় সাথে কাটানো, আমার বাবাকে তো আমি পাইনি কাছে শেষ সময়ে গিয়ে, খুব কষ্ট। আমার সেই কষ্টটা সারা জীবনও যাবে না। আর আমি যত কিছু করি আমি মনে করি যে আমার মা বাবার দোয়া, ভালোবাসা, তাদের আশীর্বাদ। একদম শুনে জাস্ট গুজবাম হচ্ছে রিদা আপা। আমাদের আসলে জীবনে আমরা অনেকেই সামনে থেকে শুধু সফলতাটাই দেখি, কিন্তু পেছনে যে কত ত্যাগ, কত কষ্ট, কত রকমের না পাওয়ার গল্প, সেটা হয়তো না ভুলে থাকি, কিন্তু এটা মনে করলে তো আমি বাঁচতে পারবো না আর সামনে এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে, এই হলো অবস্থা। শুনবো, আরো খুব ভালো লাগছে, আপ্লুত হয়ে যাচ্ছে শুনে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো আবারও। দর্শক, আমাদের জীবনের বাঁকে বাঁকে কত গল্প, কখনো যে গল্পগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, আবার কখনো দু চোখ ভিজে যায়। দুলারি আপার গল্প কিন্তু এমন অনুপ্রাণিত হওয়ার মতো, আবার অনেক কিছু আছে যা কিনা একেবারে ওই যে হৃদয়ে ভিতরে পিনবিদ্ধ করে। আমরা শুনবো আরও ছোট্ট একটা বিরতির পরে। নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক ফিরে এলাম বিরতির পর। আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে এবং সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা নেক্সাস লেডিস ক্লাবে আজ রসনা বাসনায় ঈদ এমন একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, কারণ আমাদের নারীদের অন্যতম আসলে ঈদ কেন্দ্রিক যে বাসনা তার অন্যতম থাকে রসনা, রান্নাবাড়া। সো আপনারা কি রান্না করলেন, কি খেলেন, খাওয়ালেন, সব শুনবো। যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুমাইড এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এরই মধ্যে রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন, সামান্তা তো ছিলই। আমরা একটু শুনি সামান্তার কাছে। সামান্তা, এবার ঈদে আম্মুর হাতের কোন রান্নাটা তুমি খেয়ে বেশি মজা পেয়েছো? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি ম্যামের উদ্দেশ্যে একটা কথা বলি, ম্যামকে যখন টিভিতে দেখতাম বিরক্ত লাগতো খুব, মানে এত অত্যাচার করতো, খুবই বিরক্ত লাগতো। কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন বুঝতে পারি যে ওই ম্যামটা হচ্ছে নিজের চরিত্রের বাইরে গিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এটাই ম্যামের সার্থকতা, যে আমরা তাকে ভিলেন হিসেবে চিনি, এটাই ম্যামের সার্থকতা। একদম। আমি সামান্তার কথা সূত্র ধরে একটা ছোট প্রশ্ন করি। দুলের আপা, এটা শুধু সামান্তা বা হাসিনা আপা যেমন বললো এরকমের না, বা মিষ্টি আপা যে ভয় পাওয়া, এরকম অনেকেই আছে। অনেক চরিত্রে অভিনয়ের পরে মানুষ ধরে নেয় যে উনি এরকম, এবং সামনে দেখলে তার প্রতিও এক ধরনের রাগটা, ক্ষোভটা প্রকাশ করে যে আপনি ওরকম করলেন কেন আমার প্রিয় নায়িকা বা প্রিয় নায়ককে। আপনার কি কখনো এরকম ঘটেছে? আমার ঘরে আমার 2 মেয়ে, তাই শুক্রবারে ওরা খেলছিল, আমি শুটিং থেকে বাসায় গেছি, টেলিভিশনে একটা ছবি হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, বিদ্রোহী বধূ ছবিটা। আচ্ছা, ওখানে আমি মৌসুমী মাথা গলা চেপে ধরেছি, রিনা খান পা ধরেছে, ও আমার মেয়ে, আর আহমদ শরীফ সাহেব ওকে বিষ ঢেলে দিচ্ছে। আচ্ছা, সিকোয়েন্সটা এইটা ছিল। তো আমার ডুপ্লেক্স বাসা সিঁড়ি দিয়ে উঠতেছি, হঠাৎ করে একটা স্টিলের গ্লাস ছুঁড়ে দিল, হ্যাঁ, পানি সহকারে। আমি কি হলো জ্যোতি, তুমি এটা কি করলে? ওই যে তুই খারাপ, তোকে মানুষে খারাপ বলে, ওই যে তুই দেখ, মানে যে মেয়ে আপনি করে বলে কতটা রাগে, তুই করে তুই দেখ, তুই যে ওই যে আমার নায়িকা মৌসুমীকে মারছিস। আমি কোথায় আমি মারলাম? কই দেখ, ওই যে রিনা আন্টি ধরছে, ওই লোকটা বিষ ঢেলে দিল, তুই গলা চেপে ধরছিস, তুই খারাপ, তুই পাজি, তুই বাসায় আসবি না। আমার বড় মেয়েকে বলতেছি, রিয়াপু বের করে দাও তো, বাসা থাকলে বাসাটা নষ্ট হয়ে যাবে। তো আমার ঘরেই তো, বাইরে আর আমি কি উদাহরণ দেব? আমি সেদিন থেকে বুঝতে পারলাম যে ওরা তো নিজেরা পছন্দ করে না। যখনই তখন শুক্রবারে ছবিটা হতো, আমি বলতাম বাসা যা মেয়ের সাবেনটা বোনকে বিকেলে ওদেরকে বাইরে নিয়ে যাস, কোন দিন আমার ছবি আসবে আমি নিজেও তো জানি না, ছবিটা না দেখতে পায়। কারণ শুক্রবারে একটাই ছবি হতো, 3:30 তোরা ওই সময়টা পাস করে তারপর বাসায় আসিস। আপা, এই যে একটা দারুণ মানে চরিত্রায়ন, যেটা মানে দারুণ ব্যাপার বলবো, যে একটা চরিত্রায়ন এমনভাবে আপনি করতে পেরেছেন, ফুটিয়ে তুলতে পেরেছেন যে সেটা বিশ্বাসযোগ্য হয়েছে বলে এরকম ঘটনাগুলো ঘটছে, তখন কি নিজেকে সার্থক লাগে? সার্থক কিনা জানি না, ভালো লাগে দর্শকের উপরে, ওদের মানে ভালো লাগাটা আমার ভালো লাগে। মনে হয় আরেকটু বেটার করলে ভালো হতো, সামনে আরেকটা ছবি যদি এরকম একটা ছবি আসে আরেকটু ভালো করে, আরো জোরে গলা চেপে ধরবো। গলা চেপে ধরবো কিনা জানি না, তবে সেরকম সুযোগ আসলে অবশ্যই ধরবো আমি। আপা, আপনার অনেক চলচ্চিত্রে মজার সব ডায়ালগ, এবং চৌধুরী এরকম কোন একটা ডায়ালগ আমাদের কাছে শোনান না? আমি বাংলার বোধ ছবির একটা ডায়লগ বলি, যেটা আমার মনে আছে। 2টা ছবি ডায়লগ মনে আছে, এটা বাংলার বোধটাই বলি। রিনা আমার 2 বোন, আমি আর রিনা 2 বোন, ওই বনে করে ডাকি আমরা, এই বোনে তুই এদিকে, এই বোনে তুই এদিকে। তো ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, এই আমার সম্পত্তি রিনা গ্রাস করবে, আমাদেরকে বাড়িতে এনে রেখেছি, রিনার বাড়িতে, কিন্তু বিয়ে আর দেয় না। এরকম তো ছেলে অন্যখানে বিয়ে করে ফেলছে, লাস্টে তো বউকে বিষ খেয়ে মেরে ফেললাম। এখন আচ্ছা, মৌসুমীকে মারার জন্য রাত্রিবেলা যে রুমে শুয়েছিল সেই রুমে গিয়ে আমাকে বলে কি তুই ডেগারটা দে, পাটটা দি। তো আমি তো পাটটা দিলাম, কিন্তু ওখানে মৌসুমী ছিল না, ছিল আমারই মেয়ে শুয়ে। তো লাস্টে ওকে বললাম যে তোর বাড়িতে এনে তুই আমাকে দিয়ে আমার মেয়েকে মারলি, তোকে তো আমি ছাড়বো না, তোকে এমন ফাঁসি দিব যে একসাথে রশি 4 জনে টাইনা ধরবো, তাহলে আমার মনের রাগ যাক। দারুণ দারুণ। এবং আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ দুলারি আপা যে আপনি আমাদের আজকে এসে সময় দিয়েছেন, এত চমৎকার করে আমাদের আড্ডাটাকে মুখর করেছেন। সত্যি মানে সবার স্মৃতিতে থাকবে সব সময়, ভীষণ ভালো লাগলো।
আপাকে, তোমাকে, নেক্সাস টেলিভিশনকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। রীতা আপা, একদম শেষে চলে এসেছি, ছোট করে জানতে চাই যে নানা ব্যস্ততার মধ্যে জীবন কাটে, তবুও উৎসব, ঈদ সব সময় পরিবার পরিজনকে এক করে। আপনি যদি আমাদের দর্শক এবং আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুদেরকে এক করতে কিছু বলেন। আমি একটা কথাই বলতে চাই যে শেকড়, আমাদের পরিবার হলো শেকড়, শেকড়কে ভুললে চলবে না। পরিবারের যারা আছেন তাদেরকে একসাথে নিয়ে পথ চলতে হবে। আমরা অনেকেই ভুলে যাই, মনে করি একা একা থাকি, ভালো থাকি, আসলে সেটা ভালো থাকা নয়। পরিবারের প্রত্যেককে যখন আমরা পাশে নিয়ে তাদেরকে সুখী করে ভালো থাকতে পারবো, সেটাই আসল ভালো থাকে। একদম, অনেক ধন্যবাদ। এবং আমি রীতা পোদ্দার আপুকে শুনতে পারলাম না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঈদের অনেক শুভেচ্ছা আরও একবার সবাইকে, ঈদ মোবারক। আরও একবার আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, সেই সাথে আপনাদেরকেও আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং আমন্ত্রণ জানাই নেক্সাস টেলিভিশনের 7 দিন ব্যাপী যে বিশেষ আয়োজন চলছে সেগুলোতে চোখ রাখা। সবাই ভালো থাকবেন, নিরাপদে আপনজনদের নিয়ে ঈদ পার করবেন এবং অবশ্যই সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। ভালো থাকবেন।